হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনা টপিক ক্লাস 12 ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ ক্ষেত্র অধ্যায় থেকে প্রবলেম সেট 1 1 থেকে 12 প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের প্রথম 12টা প্রশ্ন আলোচনা করা হবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের পড়াশুনো, সেটা ফিজিক্স হোক, সেটা কেমিস্ট্রি হোক, অঙ্ক হোক, বাংলা হোক, যাই হোক না কেন, ইংরেজি হোক, যাই হোক না কেন, সেটা খুব ভালো চলছে। সুস্থ আছো, সবাই ভালো আছো, প্রিপারেশান খুব ভালো চলছে, মন ভালো আছে, শরীর ভালো আছে এবং সব কিছু ভালো আছে, অবস্থা ভালো আছে। পরিস্থিতি ভালো থাকাটা অনেক বেশি জরুরি, কারণ পরিস্থিতি আমাদের হাতে থাকে না। আমাদের হাতে থাকে নিজেদের পরিবর্তন, নিজেদেরকে পাল্টানো, কিন্তু পরিস্থিতি আমাদের হাতে থাকে না। পরিস্থিতির মতো নিজেকে মানিয়ে নিতে হয়। মানুষের জীবনের ধর্মই হচ্ছে মানিয়ে নেওয়া এবং মেনে নেওয়া। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইন ইয়োর লাইফ, তাহলে তোমাকে একটাই কাজ করতে হবে, লিস্ট এক্সপেকটেশন অ্যান্ড মোস্ট অ্যাকসেপ্টেন্স। কী বললাম কথাটা? লিস্ট এক্সপেকটেশন, অর্থাৎ যতটা সম্ভব মানুষের কাছ থেকে যে এক্সপেকটেশন, আশা, একটু আশাবাদী কম হতে হবে আমাদের, এবং মোস্ট অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে মেনে নেওয়া। হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে, কোনো অসুবিধা নেই, নতুন কিছু হবে, কিছু খারাপ হয়েছে, কিছু ভালো হবে, কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে বিষয়। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইন ইউর লাইফ, রিমেম্বার দ্য লাইন দ্যাট মোস্ট বা লিস্ট এক্সপেকটেশন অ্যান্ড মোস্ট বা মোর অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ আশাটা কম রাখতে হবে এবং সব কিছু মেনে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটা হলো বিষয়। দেখো, বিষয়টা হচ্ছে প্রবলেম সেট 1, যেটা প্রথম প্রশ্ন, সেটা নিয়ে আলোচনা করি। সমমান বিশিষ্ট, মানগুলো সমান দুটি বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পরের থেকে 10 সেন্টিমিটার দূরে থাকলে ওদের মধ্যে 50 মিলিগ্রাম ওয়েট বল ক্রিয়া করে। মিলিগ্রাম ওয়েট হলো একটা বলের একক, কিন্তু সেটা অভিকর্ষীয় একক। তাহলে আমাদেরকে একটু কেয়ারফুল হতে হবে। বলের অভিকর্ষীয় একক থেকে আমাদেরকে পরম এককে কনভার্ট করতে হবে। টোটাল যে ম্যাথটা আছে সেটা সিজিএস পদ্ধতিতে আছে। তাহলে আমরা অভিকর্ষীয় একক থেকে পরম এককে যখন কনভার্ট করব, তখন সেটা আমরা কিন্তু সিজিএসেই কনভার্ট করব, অর্থাৎ ডাইনে কনভার্ট করব। আধান দুটির মান নির্ণয় করো। ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে কিন্তু অনেক বেশি মাথায় রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে। তার মধ্যে সবচেয়ে যেটা বড় ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হয়ে গেল কিন্তু আমাদেরকে একক নিয়ে কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে। আচ্ছা, বল যদি আমরা কাজ করাই, এফ হবে কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর তার স্কোয়ার। এটা হচ্ছে বিষয়, কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। বায়ু মাধ্যমের জন্য কেটা এক হয়, কে1 ফর এয়ার, বোঝা গেল। ফোর্স কত দেওয়া আছে? ফোর্স আছে 50 মিলিগ্রাম ওয়েট, mg ডাব্লিউটি মিলিগ্রাম ওয়েট, 50 মিলিগ্রাম ওয়েট। এখান থেকে যদি ডাইনে কনভার্ট করি, তাহলে 50 মিলিগ্রাম থেকে গ্রাম করতে হলে 1000 দিয়ে গুণ, 1000 দিয়ে ভাগ, সেটা হলো গ্রাম ওয়েট। এবারে এটাকে যদি ডাইনে কনভার্ট করি, তাহলে 50 ডিভাইডেড বাই 1000 গুণিত 9.8, এটা হয়ে যাবে আমাদের কি না, ডাইন হয়ে যাবে। এতদূর পর্যন্ত আমাদের ফোর্সটা ক্লিয়ার। কে পেয়ে গেছি, ফোর্স পেয়ে গেছি। কিউ1 কিউ2 দুটো কিন্তু সমান, কিউ1 আর কিউ2 দুটোই কিন্তু সমান, লেট ইট বি কিউ, এটা ধরে নিলাম, ধরি, অসুবিধা নেই কিছু। বেশ, আর এর মান দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার দূরে আছে। আর কত দিয়েছে? 10 সেন্টিমিটার। তাহলে এটাতে যদি পুট করি, কি পাবো আমরা? এফের জায়গাতে 50 ডিভাইডেড বাই 1000 ইন্টু 9.8, বেশ, ইকুয়ালস টু কে এর মান 1 গুণিত কিউ1 কিউ2 মানে হচ্ছে কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার মানে হচ্ছে 100। তাহলে এখান থেকে আমরা অনায়াসেই বলতে পারি যে কিউ মানে হচ্ছে কিউ স্কোয়ার, দ্যাট শুড বি, এটা দুটো শূন্য গেল, এখানে দুটো শূন্য গেল, এখানে একটা শূন্য, এটা একটা শূন্য গেল। তাহলে কিউ ইন্টু কিউ মানে হচ্ছে 9.8 গুণিত 5, সেটা কি হবে? 9 8 5 40, 4 45 49 মানে 49। তাহলে কিউ1 বা কিউ2 সেগুলো হবে 7 ESU করে, সমমানের। এবার যেহেতু এটা একটা বিকর্ষণ বল বলেছে, তাহলে সেটা হতে পারে 70। কেন হবে বুঝলাম না আমি ঠিক। শূন্যর কোথাও কি পার্থক্য হচ্ছে? কোথাও তো হচ্ছে না। 100 শূন্য, এটা কাটলো, 8 5 40 শূন্য, 9 5 45 আর 4 49, 49-এর ইয়ে মানে হচ্ছে 7। আমার তো 7 এলো বাবা, কোথাও কি ভুল করলাম? 10 সেন্টিমিটার, 10 স্কোয়ার 100, ঠিক আছে। 50 মিলিগ্রাম ওয়েট, হ্যাঁ, তাকে 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে গ্রাম ওয়েট, আর জি দিয়ে গুণ করলাম, তাহলে ডাইন। ও, জিটা 980 হবে, দেখো কাণ্ড, সিজিএস না, 980, ঠিক আছে। এখানটাতে ভুল হয়েছে, 980, এটা আমারই ভুল হয়েছে, 980, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 980 মানে 100 দিয়ে গুণ, মানে এখানে 49 এসেছে, 49 আসবে না, আরও দুটো শূন্য এক্সট্রা আসবে, দুটো শূন্য জায়গাতে একটা শূন্য আসবে, তাই 70 ইউ এলো, সরি। বেশ, 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্নটা বলেছে কি,
দুটি আধানের অনুপাত 2:3, তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান 96 ডাইন হলে আধান দুটির মান নির্ণয় করো। বেশ, তাহলে একটা যদি 2Q হয় তাহলে আর একটা হবে 3Q, এটা হচ্ছে দুটো আধান। ওকে, ডান। নেক্সট বলেছে দুজনের ফোর্স দিয়ে দিয়েছে, ডিস্টেন্স দিয়ে দিয়েছে। আমরা জানি F = K Q1 Q2 ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার। ভেরি গুড। এফ এর জায়গাতে মানটা বসাবো আমরা 96। আচ্ছা বেশ, 96, কে এর মান 1 গুণিত Q1 Q2 মানে হচ্ছে 2Q গুণিত 3Q। বেশ, আর নিচে হচ্ছে ডিস্টেন্স তার স্কোয়ার, ডিস্টেন্সটা কত আর কত দিয়েছে 5 সেন্টিমিটার, তাহলে 5 তার স্কোয়ার মানে হচ্ছে 25। ওকে, এত দূর ক্লিয়ার হলো। এরপর যদি আমি বলি যে 96 = 3 দুগুণে 6Q স্কোয়ার, 6Q স্কোয়ার ডিভাইডেড বাই 25। ওকে, ডান। এটা কাটবে 16 হবে, তাহলে Q স্কোয়ার = এলো 16 গুণিত 25, তাহলে Q আমাদের কাছে আসবে কত না 4 গুণিত 5 মানে হলো 20। তাহলে একটা চার্জ হচ্ছে 2 × Q মানে 20 দুগুণে 40 ESU, আর আরেকটা চার্জ হলো 3Q, 3 × Q মানে 3 × 20 60 ESU। এটা হচ্ছে বিষয়, অর্থাৎ দুটো চার্জ আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে একটা 40 স্ট্যাট কুলম্ব বা ESU, আর আরেকটা হয়ে গেল আমাদের কাছে 60 ESU বা 60 স্ট্যাট কুলম্ব। এটা হলো বিষয়। আমরা 3 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাব। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো সিকোয়েন্স ওয়াইজ দেখো, একটু শেয়ার করো বন্ধু বান্ধবীদের মধ্যে, যাতে জিনিসটা আমারও 5টা মানুষের কাছে, 5জন ছাত্রছাত্রীদের কাছে পৌঁছায় বেশি বেশি। এটাই তো একটা কামনা থাকে একজন শিক্ষক হিসেবে, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। বেশ, দেখো 3 নম্বর, দুটি গোলকের প্রত্যেকটির আধান হচ্ছে 1 কুলম্ব। গোলক দুটিকে বায়ুতে পরস্পর থেকে কত দূরত্বে রাখলে এদের মধ্যে ক্রিয়াশীল বল হবে 1 নিউটন। তাহলে দুজনের চার্জ Q1 = Q2 = 1 কুলম্ব, মানে সিজিএসে নেই, এসআইতে আছে। আর দুজনের মধ্যে ফোর্স যেতে কাজ করে F = 1 নিউটন। কথাটা বোঝা গেল কি গেল না? বেশ, এবং সেটা বায়ু মাধ্যমে আছে। আচ্ছা বেশ, তাহলে কত দূরত্বে রাখবো জানতে কি চেয়েছে, জানতে যদি চাও কতটা তোমায় একটু থেকে যাও এ মনে আমার। এখানে ওই সব কিছু জানতে চাইনি, এখানে দূরত্ব জানতে চেয়েছে। পয়েন্ট টু বি নোটেড, পড়াই করলে বেটা। আর স্যার আপনিই তো এইসব গানগুলো তুলছেন, আমরা তো পড়তেই তো এসেছি। আচ্ছা ঠিক আছে, আর তো কিছু বলা যাবে না। F = 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার। ফোর্সটা কত হতে হবে 1 নিউটন, 1/4πε0 এর মান 9 × 10⁹ ইন্টু Q1 Q2 1 কুলম্ব, ডিস্টেন্সটা কত জানি না। বেশ, তাহলে এটা যদি করতে হয় আমাদেরকে, তাহলে করতে হবে ডিস্টেন্স তার স্কোয়ার মানে হচ্ছে 9 × 10⁹, এবং ডিস্টেন্স আমাদের কাছে দাঁড়াবে কত 90 এর ইয়ে নিতে হবে, মানে 81 ওই 3 পয়েন্ট সামথিং হবে, দেখে নাও। আর এটা 10⁸ নেব, মানে 4 এত মিটার হতে হবে। দেখো অ্যান্সারটা অমনি কিছু আছে, তা তো নেই 9 9 81, ও সরি 9 পয়েন্ট সামথিং। হ্যাঁ, এটাকে আমি 90 ধরছি, এটাকে আমি এমনি করছি 90 গুণিত 10⁸, এটা তাহলে 90 রুট নিলে 9 9 81 মোর দেন 9। ঠিক আছে, এখানে দিচ্ছে 9.486। ঠিক আছে, আমি এটাই বসিয়ে দিচ্ছি 486 না 6886। ঠিক আছে, 486 ইন্টু 10⁴ মিটার হয়ে গেল, গল্প শেষ। 4 নম্বর প্রশ্নে চলে আসি, এই পাশে আমি 4 করছি। 4 নম্বর প্রশ্নতে বলেছে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে কী পরিমাণ বল ক্রিয়া করে। ধরে নাও ইলেকট্রনের আধান এত এবং ইলেকট্রনের কক্ষের গড় ব্যাসার্ধ এত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেই ফোর্সটা বার করব, সেটা হচ্ছে 9 × 10⁹, শব্দ এসআইতে আছে আশা করি, না সিজিএস আছে, তাহলে এটাকে তো 1 ধরবো আমরা, 1 গুণিত 4.8 × 10⁻, 1 কুলম্ব সমান হচ্ছে 3 × 10⁹ এত ESU। তাহলে এখানে 1.6, তাহলে এটাকে 3 দিয়ে গুণ, মানে এটা 19 9 10 10⁻−10 হলো। আর কি দিয়েছে, ব্যাসার্ধটা দিয়ে দিয়েছে 10⁻−8, তাহলে ডিস্টেন্স তার স্কোয়ার। এটা ইলেকট্রনের চার্জ, এটাই তো প্রোটনের চার্জ, মানে অ্যাকচুয়ালি এই প্রোটন থেকে ইলেকট্রনটা একটা আছে, সেটা কতটা দূরত্ব আছে সেটা আর এদের মধ্যবর্তী যে চার্জটা আছে সেটা হচ্ছে একটি প্রোটন থাকবে হাইড্রোজেনের মধ্যে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রোটনেরও চার্জ কত হবে ইলেকট্রনের চার্জের সমান, মানে এটাকে স্কোয়ার করব, ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার। ডিস্টেন্স কত 10⁻8, তার স্কোয়ার হলে 10⁻16। ক্লিয়ার এত দূর? তাহলে এটা আমাদের আসছে 4.8, তার স্কোয়ার মানে হচ্ছে 48 স্কোয়ার কত হয়, 48 স্কোয়ার হয় 8 8 64 4 6 8 4 32 32 64 64 আর 6 70 0 হাত থাকলো 7
4 4 16, 16 আর 7 23, মানে 2304, মানে 23.04 গুণিত 10⁻⁻20 ডিভাইডেড বাই 10⁻⁻16, এটা কাটলো 10⁻⁻4। অ্যান্সারটা কিসে আছে? 2.3তে রেখেছে। আচ্ছা, তাহলে আমিও নেব 2.3, মানে 10 দিয়ে ভাগ করবো, তাহলে 10 দিয়ে এখানে গুণ, মানে 10⁻⁻3। ক্লিয়ার হলো? বোঝা গেল? 2.3 × 10⁻⁻3 এত ডাইন, কারণ সিজিএসে নিয়েছে। বেশ ভালো জিনিস, কোনো অসুবিধা নেই, বোঝাতে পারলাম আশা করি। চলো 5 নম্বর প্রশ্নে চলে আসি। ইলেকট্রনের আধান ই এবং ভর হচ্ছে এম, একে জেড ই আধানযুক্ত নিউক্লিয়াসের চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, ইলেকট্রনের বেগ কত হবে? এটাকে অভিকেন্দ্র বলের সাথে ইকুয়াল করে দাও, তাহলে হয়ে গেল। কেমিস্ট্রিতে এই টাইপের একটা ক্যালকুলেশন তোমরা অনায়াসেই করেছিলে, সেটা ক্লাস 11-এ, ঠিক আছে? স্যার ক্লাস 11 তো আমি ফাঁকি দিয়ে দিয়েছি, ফাঁকি দিলে তো নিজেরই ক্ষতি। একজন ছাত্র আমাকে কমেন্ট করেছিল, মনে পড়ে গেল বলতে বলতে, স্যার আমি ক্লাস 11-এ আমার অবস্থা এরকম, তাহলে একটু বলে দিন যে ক্লাস 11 আমি কোন কোন চ্যাপ্টারগুলো অ্যাটলিস্ট আমি পড়বো। দেখো, একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে ফাঁকিটা দিয়েছিলি কী জন্য, বা বলা ভালো কার জন্য দিয়েছিলে। হ্যাঁ, যদি কিছু ফ্যামিলি প্রবলেম থাকে সেটা বিষয়টা আলাদা, সেটা অবশ্যই কোনো ইয়ার্কির বিষয় না, তাহলে সরি ফর দ্যাট যদি তোমার খারাপ লেগেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যদি ওইটা না হয় তাহলে কী জন্য ফাঁকিটা দেওয়া হলো, মানে বুঝতে পেরেছিলে না, তাই না? যে হঠাৎ করে টেনে এই ছোটো ভৌতবিজ্ঞান বই, সেটা ফিজিক্স এইটা, কেমিস্ট্রি এইটা, এই মোটা বই হয়ে গেল সেখান থেকে, নাকি? মানে এই ধাক্কাটা সহ্য করতে পারে না অনেক ছেলেমেয়ে, ঠিক আছে? অসুবিধা কিছু নেই। ইট ডিপেন্ডস আপন ইয়োর ক্যাপাবিলিটিস, ইয়োর অধ্যাবসায় অ্যান্ড ইয়োর দৃঢ় প্রতিজ্ঞ যে বিষয়টা, আয়রন ডিটারমিনেশন, এগুলোর উপরে নির্ভর করে যে তুমি 11-এরটা আবার পড়বে, দেন 12 পড়বে, না 11-এরটা স্কিপ করবে, না তুমি লাইফে কি হতে চাও, তোমার এম কি, এইগুলোর উপরে ডিপেন্ড করে যে ক্লাস 11-এ পড়াটা কতটা গুরুত্বপূর্ণ হয় একটা ছেলে বা একটা মেয়ের ক্ষেত্রে। চলো 5 নম্বর প্রশ্নের জন্য চলে আসি। ইলেকট্রনের বেগ জানতে চেয়েছে, তাই তো? তাহলে এখানে আমাদের কাছে mv² ডিভাইডেড বাই আর, সেটা হয়ে যাবে কি না 1/4πε0 গুণিত জেড ই গুণিত ই ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার, মানে কুলম্বের ফোর্সের সাথে অভিকেন্দ্র ফোর্সটা একই করতে হবে, ঠিক আছে? ছোটো হাতের আর নিয়েছে সবগুলোই, তাহলে আমিও ছোটো হাতের আর নেব, এখানেও ছোটো হাতের আর তার স্কোয়ার নিয়ে নেবো। 1/4πε0 নিয়েছি, কিন্তু এখানে কাজে দেয়নি, তাহলে আমি একটা কাজ করবো, এটাকে কে নিয়ে নেবো, বা সিজিএস পদ্ধতিতে ধরতে গেলে এটাকে 1 ধরে নেবো, তো এটাকে ধরছি না আমি আপাতত, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ যেটা এটা কেটে গেল, একটা আর এখানে পড়ে, ভেলোসিটি যেটা হবে সেটা হচ্ছে ZE²/m, ZE²/m, mr দুটো আছে, তার রুট, তাহলে জেড ডিভাইডেড বাই mr, এটা রুটের ভেতরে, বাইরে হচ্ছে ই, বা স্কোয়ারটা ভেতরে আছে, তাহলে ছেড়ে দাও, এত দূর পর্যন্ত উত্তর করলেই আমাদের কাজ শেষ, কী জন্য করতে যাব, ঠিক আছে? হয়ে গেল 5 নম্বর, হয়ে গেল 6 নম্বর। 6 নম্বরটা কী বলেছে? দুটি ক্ষুদ্র অন্তরিত ধাতব গোলকের আধান যথাক্রমে +24 ESU আর +16 ESU, বায়ুর মধ্যে এদের দূরত্ব 8 সেন্টিমিটার হলে ওদের মধ্যে পারস্পরিক বল কত? এটা তো সোজা জিনিস, বলটা বার করব। বায়ু মাধ্যমের জন্য এটা 1, মানে কে এর মানটা 1, দুটো চার্জ আছে কে 24 আর 16, তাহলে 24 গুণিত 16 ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার, ডিস্টেন্স কত? 8 সেন্টিমিটার, মানে 64, 16 4 64, 4 6 24, মানে কত এলো এটা? 6 ডাইন। খুব সোজা অঙ্ক দিয়েছে এটা, বড় বাবা কিছুই নেই তো অঙ্কটাতে, এটা প্রবলেম সেট 1-এ, বিরাট ব্যাপার। যাই হোক, তোমরা এটা দেখে নাও, আমি একটু জলটা খেয়ে নিই, কখনো গরম কখনো ঠান্ডা, কী যে হচ্ছে ওয়েদার। দেখো 7 নাম্বার, এরপর তিনটি আধান +10 মাইক্রোকুলম, +20 মাইক্রোকুলম, -20 মাইক্রোকুলম, 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত। আধানগুলি বায়ুমধ্যমে অবস্থিত হলে ধরে +10 মাইক্রোকুলম আধানের উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। অনলি মান, দিক জানতে চাইনি, তাই তো? তাহলে সোজা হয়ে যাবে অনেকটাই, শুধু মান বার করতে বললে অসুবিধা নেই। 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের শীর্ষবিন্দুতে আছে, কেমন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? দেখো 7 নাম্বার, প্রথমে একটা সমবাহু ত্রিভুজ ড্র করব, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? আচ্ছা, কত কত চার্জ? +10 মাইক্রোকুলম আর +20 -20, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, +10 মাইক্রোকুলম, +20 মাইক্রোকুলম, -20 মাইক্রোকুলম, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা হলো বিষয়।
এবার হচ্ছে 10 কুলম্বের উপরে 10 মাইক্রোকুলম্বের উপরে কত ফোর্স কাজ করছে। প্রথম কথা এটাতে বিকর্ষণ হবে, ফলে আমি একটা কালার ইউজ করছি। এটা প্রথম কথা এই পাশে একটা বিকর্ষণ বল পাবে, এই পাশটাতে ওই পাশটাতে, আর এটা আকর্ষণ বল ক্রিয়া করবে, ফলে এটা এই পাশে আকর্ষণ পাবে। এটা হলো বিষয়। আর এই দুটোর মাঝখান দিয়ে একটা লব্ধি ড্র করতে হবে আমাদেরকে, সেই লব্ধি বরাবর একটা লব্ধি বল পাবে। এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে টোটাল ফান্ডাটা। এবারে বল জানতে চেয়েছে, তাহলে আমরা কি লিখব না, +20 মাইক্রোকুলম্ব আধানের জন্য +10 মাইক্রোকুলম্ব আধানের ওপর ক্রিয়াশীল বল কত দাঁড়াবে, সেটা ধরছি F1। তাহলে F1 কত হবে না, একটা কনস্ট্যান্টটা আমি এখানে ইউজ করছি, Q1, সেটা হচ্ছে 20, তারপরটা হচ্ছে 10 মাইক্রোকুলম্ব মানে 10⁻⁶, 10⁻⁶ মানে 10⁻12 ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার। ডিস্টেন্সটা কত না 2 সেন্টিমিটার। না কুলম্বে আমি কনভার্ট করবো কেন, করাটাই বেটার নাকি, ইউতে কনভার্ট করলে আরও চাপ হবে। তাহলে 2 সেন্টিমিটারকে 2 সেন্টিমিটার রাখবো না, 2 সেন্টিমিটারকে নেবো 2/100, মানে 2 স্কোয়ার 4 ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার মানে 10 স্কোয়ার, মানে হচ্ছে 10⁻², মানে এখানে হচ্ছে 10⁻⁴। এটা হলো বিষয়, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। এটা হলো F1। কাটাকুটি করবো, একটু করা যাক। দেখো 4 × 5 = 20, ঠিক আছে, 4 × 5 = 20, অনেকটা কালিজ হচ্ছে এটাতে। 4 × 5 = 20, এখানে কাটলে কি হচ্ছে 10⁻8, আবার এটাতে কাটলে কত হচ্ছে 10⁻7। তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে 5 × 10⁻7, 5 × 10⁻7 গুণিত কে। এটা দাঁড়ালো +20 মাইক্রোকুলম্বের জন্য। এবার -20 মাইক্রোকুলম্বের জন্য সিমিলারলি -20 মাইক্রোকুলম্ব এর জন্য কত বল কাজ করবে, সেম জিনিস কাজ করবে, জাস্ট ডিরেকশানটা অন্য দিকে আকর্ষণ ধর্মী। সেটাও হবে F2 = এটা হবে 5 × 10⁻⁷ গুণিত কে। এটা হলো বিষয়। কে এর মানটা আমরা এসআইয়ের জন্য পুট করতেই পারি, অসুবিধা নেই তাতে কিছু, আমার মনে হচ্ছে পুট করেই দেবো, ঠিক আছে, পরে আমি পুট করছি, অসুবিধা নেই। এবারে এই F1 আর F2 এর মধ্যে যদি লব্ধি বার করি, তাহলে F1 আর F2 এর মধ্যে আমাকে কী পেতে হবে, কোণটা পেতে হবে, যেহেতু মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত সেই জিনিসটা জানাটা অনেক বেশি জরুরি। এটা 10⁻⁷ ছিল, ঠিক আছে। F1 আর F2 এর মধ্যবর্তী কোণ কত, F1টা হচ্ছে এই দিকে, F2টা হচ্ছে এই দিকে, এটা হচ্ছে বিষয়। এবং এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটা কত না, বাহ্যিক অ্যাঙ্গেলটা হয় এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি। তাহলে এটা কত করে, সমবাহু ত্রিভুজ, তাহলে 60 করে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে এটা ডেফিনেটলি 120 ডিগ্রি আছে, বোঝা গেল নিশ্চয়ই। তাহলে যদি আমাকে লব্ধি নিতেই হয়, তাহলে আমি নেব F net = কী দাঁড়াবে, √F1 তার স্কোয়ার প্লাস F2 তার স্কোয়ার প্লাস 2 F1 F2 cos 120 ডিগ্রি। cos 120 ডিগ্রির মান কত, cos 120 ডিগ্রির মান হচ্ছে cos 90 ডিগ্রি প্লাস থিটা। হ্যাঁ, cos 90 ডিগ্রি প্লাস থিটা মানে কত, 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে -cos থিটা, মানে হচ্ছে -½ এটা হবে -½ তাই তো। তাহলে √F1 F2 দুটোই কিন্তু F, তাহলে আমি F দিয়ে কাজ চালাচ্ছি। তাহলে F² প্লাস 2F² গুণিত -½ এটাও ঠিক আছে। এই দুই কেটে গেল, তাহলে এখান থেকে হচ্ছে 2F² - F², দ্যাট ইজ F², তার রুট সেটা হবে F। এবার F এর মান কত, F এর মান কিছুই না, F এর মান হচ্ছে 5 × 10⁻⁷ গুণিত কে। কে এর মানটা এসআইতে পুট করব, 5 × 10⁻⁷ গুণিত কে। কে মানে কত দাঁড়াচ্ছে, কে মানে দাঁড়াচ্ছে 9 × 10⁹। বেশ, এটা কেটে গেল, তাহলে এখান থেকে 10 স্কোয়ার পড়ে থাকছে, 9 × 5 = 45, দুটো শূন্য, 45-এর পিছনে বলছি আরও, পিছনে দুটো শূন্য, এত নিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি বল F net, তাই তো, F net। এটা হচ্ছে আমাদের লব্ধি বলটা কাজ করবে কার উপর, +10 মাইক্রোকুলম্ব চার্জের উপর। এটা কত না, এটা +10 মাইক্রোকুলম্ব চার্জ। বোঝাতে পেরেছি? আচ্ছা, নেক্সট দেখছি এটা কত নাম্বার ছিল, 7 নাম্বার। 8 নাম্বার প্রশ্নের দিকে এগিয়ে যাই। 8 নাম্বার প্রশ্নতে বলেছে 4Q আর Q আধান দুটির মধ্যবর্তী ব্যবধান 2R, অপর একটি আধান Qকে এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে রাখা হলো। Q
কিউ আধানের ওপর মোট বল শূন্য হলে কিউ এর মান কত, ক্যাপিটাল কিউ এর মান কত। ঠিক আছে, এটাও বার করা যাবে, অসুবিধা নেই কিছু। 4Q আর কিউ দুটো আধান আছে, তাদের মধ্যবর্তী দূরত্বটা দিয়ে দিয়েছে, তাদের ঠিক মিডিল পয়েন্টটাতে আমাদের একটা ক্যাপিটাল কিউ রেখেছি এবং ক্যাপিটাল কিউটা দরুন রাখার ফলে ছোটো হাতের কিউটার উপরে আর কোনো বল কাজ করছে না, মানে লব্ধি বলটা শূন্য হচ্ছে। তাহলে যে রেখেছি তার মান কত। ভেরি গুড, ভেরি ভেরি গুড। দেখো 8 নম্বরের প্রশ্ন, এক পাশে আছে 4Q, এক পাশে আছে কিউ, এক পাশে হচ্ছে কিউ, বেশ ভালো জিনিস। 4Q আর কিউ, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2R। ভেরি গুড। তাদের যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুতে ক্যাপিটাল কিউ রাখা আছে, বেশ, তাও ঠিক আছে। আর স্মল কিউর উপরে নেট যে ফোর্সটা, স্মল কিউর উপরে নেট যে ফোর্সটা সেটা হচ্ছে 0, তাও ঠিক আছে। তাহলে ক্যাপিটাল কিউর মান কত। ঠিক আছে, দেখো এটা কীভাবে করছি। ক্যাপিটাল কিউর উপরে বল কত দিকে কাজ করছে, যাকে রেখেছি সে কি কিউ, হ্যাঁ কিউই তো বলে দিয়েছে, পজিটিভ পজিটিভ কিছু বলেনি। কিউ এর মান কত হবে, কিউর মান অবশ্যই নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে, কারণ যাকে আনছি সে যদি নেগেটিভ না হয় তাহলে এই কিউর উপরে বলটা শূন্য হতে পারে না। এ যদি পজিটিভ হয়, পজিটিভ পজিটিভ রিপালশন, আবার এ তো পজিটিভ হয়ে আছে, পজিটিভ পজিটিভ রিপালশন, তাহলে কোনো মতে হতে পারে না। তাহলে যেটা রেখেছি, যাকে এনেছি, সে অবশ্যই একটা নেগেটিভ চার্জ। কথাটা বোঝা গেল। প্লাস কিউ, সরি কিউ এর চিহ্ন ঋণাত্মক হতেই হবে, হতেই হবে, কারণ কিউ পজিটিভ হলে স্মল কিউ এর ওপর লব্ধি বল কখনোই শূন্য হবে না। কথাটা বোঝা গেল কি গেল না, কখনোই শূন্য হবে না, এটা হচ্ছে বিষয়। তাহলে একমাত্র চান্স আছে ক্যাপিটাল কিউটা নেগেটিভ, মানে নেগেটিভ কিছু একটা, নেগেটিভ কিউ দিয়ে কাজ করব। যাই হোক, স্মল কিউর উপরে ফোর্স দিচ্ছে 4Q, তাহলে 4Q এর জন্য প্রথম কথা, 4Q এর জন্য কোন দিকে হবে, বিকর্ষণমুখী ওইদিকে, আর এ কী করবে, আকর্ষণ করবে এদিকে। তাহলে 4Qর জন্য যেটা হবে কে 4Q গুণিত কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার, মানে 2R তার স্কোয়ার। আর যদি আমি বলি ক্যাপিটাল কিউ এর জন্য, তাহলে ক্যাপিটাল কিউ এর জন্য যেটা হবে সেটা হলো কে গুণিত ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার। এটা হচ্ছে বিষয়। তাহলে আমি যদি বলি এই দুটো সমান, তাহলে কে গুণিত 4Q গুণিত স্মল কিউ ডিভাইডেড বাই 4R স্কোয়ার ইজিক্যাল টু কে গুণিত ক্যাপিটাল কিউ গুণিত স্মল কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার। একটা কিউ কাটলো, কে কেটে গেল, 4 কেটে গেল, তাহলে ক্যাপিটাল কিউ ইজিক্যাল টু স্মল কিউ। এটা মানটা দিল কিন্তু ডিরেকশানটা নেগেটিভ হবে। তাহলে ক্যাপিটাল কিউ এর মান মাইনাস ছোটো হাতের কিউ, এটা হচ্ছে অ্যান্সার। এটা করতে হবে, এটা লজিকটা বুঝিয়ে দিলাম। 9 নম্বর এটা মুছতেই হবে। যাই হোক, দেখো 9 নম্বর কী বলেছে। এক ইউনিট মানের দুটি ঋণাত্মক আধান ও একটি ধনাত্মক আধান কিউ, এক ইউনিট মানের দুটি ঋণাত্মক আধান আর একটি ধনাত্মক আধান স্মল কিউ একই সরলরেখায় অবস্থিত। কিউ আধানটিকে কোথায় স্থাপন করলে এবং সেটির মান কত হলে আধানগুলি সাম্যাবস্থায় থাকবে। এই সাম্য কীরূপ, সুস্থির, অস্থির না নিরপেক্ষ, নাকি নিরপেক্ষ। আচ্ছা, কিউটার মানও বার করতে হবে। ঠিক আছে, অনেকটা এই ধরনের, দেখছি কী করে করা যাচ্ছে। 1 কুলম চার্জ আছে রাইট সাইডে আর লেফট সাইডে। ছোটো হাতের কিউকে স্থাপন করেছি এনে পর, তাহলে ছোটো হাতের কিউকে যদি স্থাপন করি আমি, তাহলে বিষয়টা দাঁড়াবে যাতে সংস্থার উপরে নেট ফোর্সটা শূন্য হয়। কত নম্বর এটা, 9 নম্বর। এই পাশে একটা 1 কুলম বাট -1 কুলম, এই পাশে একটা 1 কুলম বাট -1 কুলম। কালি পড়ছে এটার থেকে, ওয়েটটা মিনিট, ওয়েটটা সেকেন্ড, এটা থেকেও কালি পড়ে, এটা থেকে তো পড়ে না জেনারেলি এই পেনটা থেকে। যাই হোক, ক্যাপিটাল কিউকে আমি এসব জায়গাতে রাখছি কোথাও একটা, ছোটো হাতের কিউকে আমি জানি না ডিস্টেন্সটা কত দূরে রাখবো। এই ডিস্টেন্সটা ধরছি স্মল আর, এই ডিস্টেন্সটা, আর এইখান থেকে এই ডিস্টেন্সটা ধরছি এক্স। তাহলে এটা কত হবে, আর মাইনাস এক্স। এটা বোঝা গেল নিশ্চয়ই, আর মাইনাস এক্স। এবার কোনো একটা 1 কুলম্বের উপরে নেট ফোর্সটা 0 হতে হবে। তাহলে আমি যদি বলি রাইট সাইড এর -1 কুলম্ব এর ওপর ঠিক কোন দুটো ফোর্স কাজ করছে, একটা লেফট সাইডের
-1 কুলম্ব দ্বারা প্রযুক্ত বল, সেটা কত হবে? সেটা হবে কে Q1 Q2 মানে হচ্ছে 1 গুণিত 1 ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার হলো। আর স্মল কিউ এর দ্বারা প্রযুক্ত বল, সেটা কে গুণিত স্মল কিউ গুণিত 1 ডিভাইডেড বাই ডিস্টেন্স তার, ডিস্টেন্সটা হবে, ডিস্টেন্সটা কত হবে? ডিস্টেন্সটা হবে r-x তার হোল স্কোয়ার, r-x তার হোল স্কোয়ার। এখন দুটো জিনিসই সমান হবে কারণ ওর উপরে প্রযুক্ত বল শূন্য। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্যাবস্থানে, অ্যাট ইকুইলিব্রিয়াম কী হবে না, কে এককে কে মানে কে বাই আর স্কোয়ার ইজিক্যাল টু কে গুণিত কিউ ডিভাইডেড বাই r-x তার হোল স্কোয়ার। এটা কেটে গেল তো, ঠিক আছে। তাহলে এবারে রুট নিতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন্য একটা বিষয়, তাই তো? ঠিক আছে, কিউটা তো এরকম চলে আসবে না, সেটা হচ্ছে বিষয়। রুট যদি নিয়ে নিই আমি, -1 এদের মধ্যবর্তী আকর্ষণ বল এটা, আর এর মধ্যবর্তী আকর্ষণ বল হচ্ছে কিউ গুণিত 1 গুণিত এটা। ঠিক আছে, কেগুলো কেটে গেল। ঠিক আছে, আমি যদি ব্রেক করি তাহলে আর স্কোয়ার কার মান চাইছি আমরা? এক্সের মান চাইছি, তাই তো? আর স্কোয়ার মাইনাস 2rx প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু কিউ আর স্কোয়ার। এটা নিশ্চয়ই বলতে পারি, অসুবিধা নেই। এবার দ্বিঘাত সমীকরণে কনভার্ট করতে হলে আর স্কোয়ার কমন নিয়ে নিলাম না, আমরা তো এক্স স্কোয়ারের দ্বিঘাত সমীকরণ করবো, মানে এক্সের দ্বিঘাত সমীকরণ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2rx প্লাস আর স্কোয়ার কমন নিয়ে নিলে 1 মাইনাস কিউ ইজিক্যাল টু 0। আসলে এখানে আমাদের দুটো অজানা রাশি, একটা হচ্ছে আর, একটা হচ্ছে কিউ। ওই জন্য আমাদের এখানে আধানটিকে কোথায় স্থাপন করলে সেটির মান কোথায় স্থাপন করলে এবং সেটির মান কত হলে আধানগুলি সাম্যাবস্থায় থাকবে, আধানগুলি সাম্যাবস্থানে থাকবে। আচ্ছা, বুঝেছি। তাহলে এটা দুটো অজানা রাশি, একটা হচ্ছে আর জানি না, একটা হচ্ছে কিউ জানি না। আর কিউ দুটো অজানা রাশি, বাট ইকুয়েশান পেয়েছি একটা। এখানে সমস্যাটা তৈরি হচ্ছে। সেটাই তো বিষয়। তাই কিউর উপরে যদি আমি করি ফোর্সটা, তাহলে মনে হচ্ছে কাজ হবে। কিউর উপরে ফোর্সটা তো শূন্য হবে যখন ইকুইলিব্রিয়ামে, অ্যাট ইকুইলিব্রিয়ামে এটাও তো মানা যেতে পারে, ওটা ছাড়া উপায় নেই। অ্যাট ইকুইলিব্রিয়ামে কিউর উপরে নেট ফোর্সটাও তো শূন্য, তাহলে কিউর উপরে মাইনাস, মানে বাম পাশের -1 কুলম্বটা কত চার্জ দিচ্ছে, কত ফোর্স দিচ্ছে না, কে গুণিত কিউ গুণিত 1 ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার, ডিস্টেন্সটা মানে এক্স তার স্কোয়ার। এটা সমান হয়ে যাবে রাইট সাইডের -1 কুলম্ব যত ফোর্স দিচ্ছে, মানে কে গুণিত কিউ গুণিত 1 ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার, ডিস্টেন্স মানে r-x তার হোল স্কোয়ার। তাহলে তো সবই কেটে যাবে না, তাহলে তো আরই হবে না, না। তাহলে এক্স মানে কি r-x? হ্যাঁ, এটার মানে তো এটা দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এক্স সমান হচ্ছে r-x, তাহলে আমরা বলতে পারি যে 2x ইজিক্যাল টু আর, তাহলে এক্স মানে হচ্ছে r/2। হ্যাঁ, এটা হচ্ছে, অসুবিধা নেই কিছু। এটা থেকে এটা বার করতে পারলাম আমরা, ঠিক আছে। যে দূরত্বটা হবে সেটা হবে ওদের যে দূরত্ব তার মিডিল পয়েন্টে রাখতে হবে, এই জিনিসটা এখানে আমরা পুট করব। এইবার কিছুটা কাজ হবে। আর এর মান যে পেয়ে গেলাম ইন টার্মস অফ এক্স, তাহলে এবারে কিউর মানটা বার করাটা সোজা হবে, আর অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, আর এর মানটা যদি পুট করি, দেখো এখান থেকে পাচ্ছি 1/r স্কোয়ার ইজিক্যাল টু, আর এর মান পুট করবো না এক্স এর মান পুট করবো? এক্স এর মান পুট করবো অবশ্যই, কিউ ডিভাইডেড বাই r-x, এক্স এর মান কত r/2, তাহলে r-r/2 তার হোল স্কোয়ার। এত দূর পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। তাহলে r-r/2 মানে r/2 তার হোল স্কোয়ার, তাহলে 1/r স্কোয়ার ইজিক্যাল টু কিউ বাই r স্কোয়ার বাই 4। এটা কেটে গেল, নিচে আছে, আর 4টা ওইখানে চলে যাবে। কিছু ভুল করলাম কি? r-r/2 মানে r/2 তার হোল স্কোয়ার মানে হচ্ছে r স্কোয়ার বাই 4, মানে 4টা উপরে, ঠিক আছে। 4টা উপরে চলে যাবে, মানে কোথাও কিউ একটা হবে 1/4, দেখে নাও। আর এটা 0.25। এটা পজিটিভ হবে না নেগেটিভ? এটা পজিটিভ হবে, নাহলে নেগেটিভ হবে না। এটা নেগেটিভ হলে না, নেগেটিভ হবে, কারণটা এই যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ নেগেটিভ আকর্ষণ, পজিটিভ নেগেটিভ আকর্ষণ, ঠিক। আর যদি এই যদি নেগেটিভ হতো তাহলে নেগেটিভ নেগেটিভ রিপালশন, নেগেটিভ নেগেটিভ রিপালশন, কারণ দুপাশে -1 কুলম্ব করে আছে। তাহলে কিউ এর মানটা কত হবে? কিউ এর মান পেয়ে গেলাম আমরা এখানে, সেটা পজিটিভ হোক বা
বা নেগেটিভ হোক, সাম্যাবস্থানে কিন্তু তাও কাজ করতে পারবে। বা অন্যভাবে যদি আমি দেখি, এটা যদি পজিটিভ হয় তাহলে এর ওপরটাতে দেখি, এ যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, নেগেটিভ নেগেটিভকে রিপালশন করবে। হ্যাঁ, এটা তো শূন্য হতে পারে, সাম্যাবস্থানে এটা 0 হতে পারে, অসুবিধা নেই। আর যদি এটা নেগেটিভ হতো, নেগেটিভ নেগেটিভ রিপালশন দূরে, আবার নেগেটিভ নেগেটিভ রিপালশন দূরে হবে না, তাহলে যে কিউটা আছে সেই কিউটা অলওয়েজ পজিটিভ। তাহলে এটা +0.25 ESU, মানে ডিস্টেন্সটা কিসে দিয়েছে তার উপর ডিপেন্ড করছে, 1 কুলম। তাহলে এটা ESU কেন হবে, তাহলে এটাও কুলম হবে, এটাও কী হবে, কুলম হবে। তাহলে 0.25 কুলম, 0.25 ইউনিট। হ্যাঁ, কুলম্বেই নিচ্ছি কারণ আচ্ছা ইউনিট দিয়েছে না, মানে এগুলো 1 কুলম করে বলেনি, 1 ইউনিট বলেছে, তাহলে এটা ইউনিট হবে, কোনো অসুবিধা নেই। যেটা বলেছে সেটা সবারই সেম হবে। এটা হলো বিষয়, 9 নম্বরেরটা কমপ্লিট। আর ডিস্টেন্সটা কত হবে, ডিস্টেন্সটা মানে কোথায় থাকবে, সরলরেখার মধ্যবিন্দুতে, ওই যে r/2 বার করেছি, অসুবিধা নেই। ক্লিয়ার হলো, বোঝা গেল। 10 নম্বরেরটা কিন্তু একটু ভয়ানক অঙ্ক আছে, ঠিক আছে, মাথা ঠান্ডা করে, ডিফারেন্সিয়েশন আছে, একটু বড় সড়ো আছে, যাই হোক আমরা করব, সেটাও করব, অসুবিধা কিছু নেই। দেখো 10 নম্বরেরটা আগে দেখো কি বলেছে, সর্বাধিক বল কোথায় কাজ করবে, ঠিক আছে। তাহলে সর্বাধিক বল পেতে হলে আমাদের কী হয়, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন কী হবে, 0 হবে। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন আমাদেরকে কী করতে হবে, 0 করতে হবে, তাহলে ডিফারেন্সিয়েশনটা ঠিকঠাকভাবে জানা যায়, ঠিক আছে। দেখো 10 নম্বরেরটা, 10 নম্বরেরটা বলেছে দুটি একই পরিমাণের আধান ডি ব্যবধানে অবস্থিত, তৃতীয় একটি আধানকে প্রথম আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডকের দূরত্বের ওপরে x দূরত্বে রাখা হলো। তাহলে দুটি একই পরিমাণের আধান, তাহলে কিউ আর কিউ, বেশ ভালো জিনিস। ডি ব্যবধানে অবস্থিত, এই ব্যবধানটা হচ্ছে ডি, তাও ঠিক আছে। এটার x দূরত্ব ওপরে, মানে এখান থেকে এই সব জায়গাতে রাখা হয়েছে কাকে, তৃতীয় একটি আধান, কত আধান জানা নেই, তৃতীয় আধানটাকে ধরছি ক্যাপিটাল কিউ, বেশ x দূরত্বে রাখা হয়েছে, এই ডিস্টেন্সটা হচ্ছে x। বেশ, দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যদি এই x এর মান হয় d/2√2, d/2√2। ঠিক আছে। তাহলে প্রথমে বলগুলো বার করতে হবে। একে বল দিবে বিকর্ষণধর্মী এই দিকে, একে বল দিবে বিকর্ষণধর্মী এই দিকে। আশা করি এটা বোঝাতে কোনো অসুবিধা হয়নি, এটা বোঝা গেল, বিকর্ষণধর্মী বল দেবে। বেশ, তাহলে ক্যাপিটাল কিউ এর ওপর বাম দিকের স্মল কিউ এর জন্য ক্রিয়াশীল বল সেটা কত, F1, দুটো যদিও একই হবে, বাম দিক হোক ডান দিক হোক, F1 = K ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার, এটা ডিস্টেন্স। তাহলে এটা যদি ডি হয় তাহলে এটা d/2, এখান থেকে এটা, আবার এখান থেকে এটা হচ্ছে d/2, এগুলো সব d/2 করে। ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে না, ভূমি তার স্কোয়ার মানে d²/4 প্লাস লম্ব তার স্কোয়ার মানে x²। এই পাশটাও তাই, √d²/4 প্লাস x²। এটা বোঝা গেল। এবার তার স্কোয়ার নেব, মানে d²/4 প্লাস x², এটা F1, আবার এইটাই F2 মানে কি, বাম দিকের বা ডান দিকে দুটো লিখতে পারো, সব কিছুই তো সেম, বাম দিকের বা ডান দিকের দুটোই কিন্তু সেম। সেটাকে ধরছি F, অসুবিধা নেই নিশ্চয়ই। এইবার যখন আমরা লব্ধি বার করব তখন কেসটা হবে, কেসটা কিন্তু দেখবার মতো বিষয়। এইবারে যে ব্যাপারটা দাঁড়াবে সেটা হচ্ছে এটাকে উপাংশে বিভাজন করব, একটাকে নেব এই পাশ বরাবর, একটাকে নেব উপর বরাবর, এটাকে অমনি একটাকে উপর বরাবর, একটাকে এই পাশ বরাবর, এইটা আর এইটা একে অপরকে কেটে দেবে। ক্লিয়ার। তার আগে আমাদেরকে কোণগুলো জানতে হবে। কোণগুলো মানে এইটা হচ্ছে আমাদের বাম দিকেরটার জন্য F1 নিয়েছিলাম তো, তাহলে বাম দিকেরটার জন্য F1, তাহলে এইটা আমাদের F1, এইটা আমাদের F2। এই F1 এর সাথে কত অ্যাঙ্গেল করছে বা এর সাথে কত অ্যাঙ্গেল করছে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, বেশ ভালো জিনিস। তাহলে তাই যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটাই তো এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা যা আর এই অ্যাঙ্গেলটা তা, দুটো অ্যাঙ্গেলই তো সমান, তাহলে ওই অ্যাঙ্গেলটা কত সেটা জানতে হবে। ঠিক আছে, তাহলে সেই অ্যাঙ্গেলটা পাবো কী করে সেটা দেখতে হবে। ওই অ্যাঙ্গেলটা পেতে হলে এই অ্যাঙ্গেলটা পেতে হবে, এই অ্যাঙ্গেলটা কী করে পাবো বা তার কস কী করে পাবো, ধরে নিচ্ছে এটা থিটা, এটা যদি থিটা হয়
তাহলে ওপর দিকে কাজ করবে F1 cos থিটা, এই পাশে কাজ করবে F1 sin থিটা, এই পাশে কাজ করবে F2 sin থিটা। F1 sin থিটা F2 sin থিটা কেটে দেবে, কারণ F1 মানেই F2। আর ওপর দিকে কাজ করবে F1 cos থিটা, ওপর দিকে কাজ করবে F2 cos থিটা। ওপর দিকে দুটো জিনিস কাজ করবে, একটা F1 এর cos থিটা কম্পোনেন্ট, একটা F2 তারও cos থিটা কম্পোনেন্ট। অ্যাকচুয়ালি তাহলে লব্ধি বল যেটা দাঁড়াবে, লব্ধি বল যেটা হবে সেটা হচ্ছে F নেট, এবং সেটা হবে যেহেতু F1 আর F2 দুটোই সমান, তাই 2F cos থিটা। এটা এত দূর পরিষ্কার হলো কি হলো না? বোঝা গেল কি গেল না? নিশ্চয়ই বোঝা গেল। তাহলে আমাদের কাছে যেটা দাঁড়াচ্ছে F নেট ইকুয়ালস টু 2 ইন্টু F, F এর মান কত? K ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার, মানে ডি স্কোয়ার বাই 4 প্লাস এক্স স্কোয়ার গুণিত cos থিটা। cos থিটা মানে হচ্ছে এই অ্যাঙ্গেলের থিটা ভ্যালু, cos ভ্যালু মানে হচ্ছে মানে হচ্ছে ভূমি, মানে হচ্ছে এক্স ডিভাইডেড বাই অতিভুজ মানে রুট ওভার ডি স্কোয়ার বাই 4 প্লাস এক্স স্কোয়ার। এখন বলেছে এই এফ নেটটাকে সর্বাধিক হতে হবে যদি এফ নেট ম্যাক্সিমাম হয়। কখন হবে? যদি তার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন ডি এফ নেট বাই কার রেসপেক্টে করব? এক্সের রেসপেক্টে করব, কারণ এক্সের মানটাই বার করতে চেয়েছে ইন টার্মস অফ ডি। ঠিক আছে, তাহলে বা ওইটাও যদি না করি, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করি, জাস্ট এমনি অর্ডিনারি ডিফারেন্সিয়েশন করছি, মানে কারো সাপেক্ষে না। ডি অফ এটা সেটাকে কী হতে হবে? শূন্য হতে হবে। এটা হচ্ছে ব্যাপার, এটাকে শূন্য হতে হবে। তাহলে সেটা করার উপায়টা কীরকম দাঁড়াচ্ছে? লাল তো নিলাম, কালোও নিলাম, নীলও নিলাম, তাহলে নীলটাই আর একটু করি। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি আমরা। এখান থেকে ভ্যারিয়েবলকে, এখান থেকে ভ্যারিয়েবল হচ্ছে এক্স আর ছোটো হাতের কিউ, ছোটো হাতের কিউ না ডি, বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা লিখব ডি অফ 2k কিউ কিউ 2k কিউ কিউ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 তার হোল টু দি পাওয়ার 3/2, তার ডিফারেন্সিয়েশন শুড বি 0। এত বোঝা গেল কি গেল না? আশা করি গেল। একটা হচ্ছে রুট, একটা হচ্ছে গোটাগুটি 1, তাহলে 1 রুটে 3 2। এবারে এই যে জিনিসটা 2k কিউ কিউ, এই প্রত্যেকটা জিনিস কনস্ট্যান্ট বাইরে নিয়ে এসো, কাজ নেই। তাহলে 2 বাইরে এলো, কে বাইরে এলো, ক্যাপিটাল কিউ স্মল কিউ সব বাইরে এলো। এবার ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন অফ এক্স গুণিত এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার -3/2, এই জিনিসটার ডিফারেন্সিয়েশন যাতে শূন্য পাই। তাহলে এটা যেহেতু গুণ হয়ে আছে, এই জিনিসটা গুণ হয়ে আছে, ওটা ওই পাশে গেলে শূন্যই হয়ে যাবে, সেই গুণ আকারে আছে যেহেতু। তাহলে ডিফারেন্সিয়েশন অফ এই জিনিসটা মানে হচ্ছে এক্স কনস্ট্যান্ট, এই জিনিসটার ডিফারেন্সিয়েশন মানে ঘাত সামনে আসে আর ঘাতটা এক ঘর কমে যায়, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 4 মানে -3/2 -1 মানে -5/2, -5/2। একটা ফিক্সড, একটা ভেরিয়েবল, প্লাস আরেকটা ফিক্সড মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার -3/2, এটা হচ্ছে ফিক্স। আর এক্সের ডিফারেন্সিয়েশন সেটা হচ্ছে 1, এটাকে হতে হবে 0। এতদূর পর্যন্ত পরিষ্কার না? পরিষ্কার নয়? পরিষ্কার, বোঝা গেল নিশ্চয়ই। এইবার আচ্ছা, এখানে কিন্তু এটা ডিফারেন্সিয়েশন নিলাম না, এটা ডিফারেন্সিয়েশন আরেকটা 2x বার হবে। ঠিক আছে, এটার সাথে আরেকটা 2x থাকবে, কারণ এখানে এক্স স্কোয়ার আছে। তাহলে এই 2 কেটে যাবে, আর পড়ে থাকছে এখানে 3x এক্স স্কোয়ার, মানে 3x স্কোয়ার, তার সাথে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 5/2। মাইনাসটা নিলাম না, কারণ এই প্লাসটা ওই পাশে গেলে মাইনাস হবে, মাইনাসে কেটে যাবে। এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার -3/2। এইবার একটা কথা বলো, এই টোটাল জিনিসটাকে বাই করতে পারি, অসুবিধা নেই। বাই করলে কি দাঁড়াবে? একবারে যদি আমরা করার চেষ্টা করি, 3x স্কোয়ার ইজিক্যাল টু, দেখো না এটা করতে পারি কি আমরা, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার -3/2 তো ছিলই, আর এই -5/2টা নিচে আসতো, 5/2টাকে ভাগ যদি করি মানে যোগ হবে, মানে যোগ 5/2, তাহলে 5 - 3 মানে 2, 2/2 মানে 1, মানে এই টোটাল জিনিসটা এইটা হয়ে যাবে, আর লেখার দরকার নেই। এই কথাটা বুঝতে পারলে? -3/2 এইটা গেলে ওই পাশে +5/2, তাহলে -3/2 +5/2 কত হয়? 2/2 মানে 1,
সেটাকে এক মানে তার ঘাত কিছুই থাকা না থাকা অমনি ব্যাপার। তাহলে আমরা বলতে পারি 3x² - x² দ্যাট ইজ 2x² ইজিক্যাল টু d²/4। তাহলে আমরা বলতে পারি যে x² ইজিক্যাল টু d²/8। তাহলে x ইজিক্যাল টু বলতে পারি +/d/2√2। এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। টোটাল জিনিসটা আশা করি আমি বোঝাতে পারলাম খুব সহজভাবে। ডিফারেন্সিয়েশনটা খুব মাথা ঠান্ডা করে করতে হবে এবং তার সাথে সাথে আমাদের টোটাল জিনিসটা বুঝতে হবে, না বুঝলে কিন্তু অসুবিধা হবে। এই মাত্র 10টা প্রশ্ন কিন্তু আমাদের 40 মিনিট সময় লেগে গেল, 40 মিনিটেরও বেশি, ঠিক? কারণ জিনিসগুলো খুব প্রপারলি মাইনিউটলি বোঝাতে হচ্ছে। সেই জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট যে একটু ভালো লাগলে, বুঝতে পারলে একটু বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও। ক্লিয়ার হয়েছে? চলো এটা দেখে না, একটু দেখে না। 11 নম্বরেরটা পড়ি আমি ততক্ষণে। +20 ইউনিট আধানকে -30 ইউনিট আধান থেকে 4 সেন্টিমিটার দূরে রাখা হলে এদের সংযোজী সরলরেখার ওপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা শূন্য বার করতে বলেছে, মানে অ্যাকচুয়ালি ফোর্সটাই হবে। অ্যাকচুয়ালি জাস্ট ইউনিট আধানের জন্য যে ফোর্স তাকে তো তড়িৎ ক্ষেত্র বলে। যাই হোক, ঠিক আছে। দেখো 12টাও ইলেকট্রিক ফিল্ড রিলেটেড দিয়েছে, 12টাও সোজা আছে, অসুবিধা নেই। এসেছি ক্লাস 11-এ ভালো রেজাল্ট করব বলে, এসেছি ক্লাস 11-এ ভালো রেজাল্ট করব বলে। তারপর আর কি বানাতেও তো পারছি না। 10-এর রেজাল্ট এখনো হাতে পাইনি, তাও ক্লাস 11-এ সায়েন্স নিয়েছি। এসেছি ক্লাস 11-এ সায়েন্স নেব বলে। দারুণ গান। যাই হোক, দেখো দেখা যাক নেক্সট প্রশ্ন 11 নম্বর। তাহলে +20 আধান -30 আধানকে 4 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। -20 ইউনিট আধান আর +20 -30, সরি +20, এইটা হচ্ছে -30 ইউনিট। ওকে, এটা হচ্ছে 4 সেন্টিমিটার দূরে অবস্থিত, 4 সেন্টিমিটার। বোঝা গেল? তো এরা কোন বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য পাবো? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হয় সেই বিন্দুতে একটা ইউনিট আধান আছে, এটা মেনে নিতে হয়। এক আধান আছে, তাহলে পজিটিভ এক আধান, ধনাত্মক একক আধান। এখানে যদি আমি ধরি, এখানে যদি ধনাত্মক চার্জ আছে, তাহলে ধনাত্মক ধনাত্মক রিপালশন করবে, ধনাত্মক ঋণাত্মক আকর্ষণ করবে, দুটো ফোর্সে এই দিকে। কোনো দিন শূন্য হবে? তাহলে আর যাই হোক মাঝ কোনো বিন্দুতে হবে না, কোনো একটা সাইডে হবে। আমি ধরে নিচ্ছি এই সাইডে হবে, কথার কথা এই সাইডে হবে, এই পয়েন্টে পি পয়েন্টে হবে। আমি ধরে নিলাম, জাস্ট কথার কথা, কালি পড়ছিল। যাই হোক, ঠিক আছে, ঠিক আছে, এতদূর পর্যন্ত হলো। এবার সেটা ধরে নিচ্ছি -30 ইউনিট থেকে x সেন্টিমিটার দূরে অবস্থিত, এত দূর অবধি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে পি পয়েন্টে +20 ইউনিট আধানের জন্য ক্রিয়াশীল বল কি হবে না, 20 মানে কে 20 কত ইউনিট, আচ্ছা, ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার। ডিস্টেন্সটা কত হবে? 4 + x তার হোল স্কোয়ার। আর যদি বলি পি পয়েন্টে -30 ইউনিট আধানের জন্য ক্রিয়াশীল বল, সেটা হবে কে 30 ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার। এতদূর পর্যন্ত বোঝা গেল? আশা করি বোঝা গেছে, অসুবিধা নেই। তাহলে যেহেতু এখানে তড়িৎ প্রাবল্যটা শূন্য, তাহলে নেট যে ফোর্স সেটাও শূন্য। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এটা ডেফিনেটলি যে কে গুণিত 20 ডিভাইডেড বাই 4 + x তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কে × 30 ডিভাইডেড বাই এক্সের স্কোয়ার। 20 আর -30, না, একটা জিনিস আমার একটু গন্ডগোল হলো, এটা একটু বোঝা উচিত ছিল। আমাকে পয়েন্টটা 20 ইউনিটের দিকে নেওয়াটা উচিত ছিল। কেন উচিত ছিল বলে দিই। যদি আমি তা না নিই, দেখো এইখানে এই চার্জটা কিন্তু কনস্ট্যান্ট 1 নিয়েছে,
এখানেও চার্জটা কনস্ট্যান্ট, যেখানে নাও না কেন চার্জটা কনস্ট্যান্ট, এটা এক। আর যে সোর্স চার্জগুলো আছে সেটা 20 একটা 30 একটা। এবার যদি প্রাবল্যটা শূন্য করতে হয়, এর তো এমনিতেই আধানটা বেশি, এতে এর উপর অনেক বল ক্রিয়া করবে, সেটাকে ক্যান্সেল আউট করার মতো ক্ষমতা 20 ইউনিটের কাছে নেই। 30 ইউনিট একটা পয়েন্টে যে পরিমাণ ফোর্স ক্রিয়েট করবে, 20 ইউনিটের সেই কিন্তু ক্ষমতা নেই সেটাকে ক্যান্সেল আউট করার। তাহলে অ্যাটলিস্ট 20 ইউনিটের কাছে তো রাখো, কারণ ডিস্টেন্সটা কম হলে অ্যাটলিস্ট ও বেশি বল প্রয়োগ করতে পারবে এবং ক্যান্সেল হওয়ার চান্সটা বাড়বে। তাহলে এটা অবশ্যই ভুল হয়েছে। পি পয়েন্টটা আমরা এইদিকে নেব না, আমরা পি পয়েন্টটা এইদিকে নেব। এটা একটু বুদ্ধি সহকারে কাজটা করতে হবে, ঠিক, নাহলে কিন্তু জটিলতা দেখা দেবে। এইদিকে নেব এবং এই ডিস্টেন্সটা আমরা 1 সেন্টিমিটার নিচ্ছি। কথাটা পরিষ্কার না পরিষ্কার নয়, বোঝা গেল? এবার যদি বলি 20 ইউনিট ওর উপরে কত ফোর্স দিচ্ছে, না কে 20 ডিভাইডেড বাই এক্স তার স্কোয়ার, এটা এক্স তার স্কোয়ার, আর এখানে হবে 4 প্লাস এক্স তার স্কোয়ার, জাস্ট এইটুকুটার চেঞ্জ। এখানে হবে এক্স তার স্কোয়ার আর এখানে হবে 4 প্লাস এক্স তার স্কোয়ার, 4 প্লাস এক্স তার স্কোয়ার। এবারে কে কেটে গেল, 0 0 কেটে গেল। এটা আমাদের আসছে কত না এক্স ডিভাইডেড বাই 4 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 2/3, বাট তার রুট, তাহলে আমাদের 4 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স দ্যাট ইজ √3 ডিভাইডেড বাই √2। আচ্ছা, এরপর কি হবে, এরপর হবে 4/x প্লাস 1 সমান হচ্ছে √3 ডিভাইডেড বাই √2, 4/x সমান হচ্ছে √3/√2 মাইনাস 1। এই মানটা আমাদেরকে দেখতে হবে, √3 মাইনাস √2 ডিভাইডেড বাই √2। আচ্ছা ঠিক আছে, দেখছি মানটা, √3 মাইনাস √2, √3 মাইনাস √2 ডিভাইডেড বাই √2, এটা যত এলো তার অনন্যক নেব, দেন 4 দিয়ে গুণ করব, তার অনন্যক দেন 4 দিয়ে গুণ, তাহলে 1 ডিভাইডেড বাই 0.22 4 দিয়ে গুণ, 18.18। এখানে কত দিয়েছে, 17.78। আচ্ছা ঠিক আছে, দেখছি আরেকবার, এটা 2 3, এটাকে এই উপরে তুলে দিলে হতো, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেশন নেওয়ার জন্য এটা হচ্ছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো তাহলে এটাকে এক কাজ করি, 4 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স তার হোল স্কোয়ার করে দিচ্ছি, অসুবিধা নেই। তাহলে 4 প্লাস এক্সটাকে উপরে তুলে দিলাম, তাহলে এখানে 3/2, অসুবিধা নেই নিশ্চয়ই। 3/2 মানে হচ্ছে 1.5, তাহলে আমাদের কাছে এটা কত দাঁড়াবে, 4/x প্লাস 1 ইজ ইকাল টু 1.5 রুট, তাহলে 4/x ইজ ইকাল টু √1.5 মাইনাস 1। এত দূর হয়ে গেল, একই জিনিসই দাঁড়াচ্ছে যদিও, √1.5 মাইনাস 1, এটা ঠিক আছে। আমরা একটু বেশি মান নিয়ে নিই, তাহলে হয়তো অ্যান্সারটা বার হতে পারে। এটা কত হলো, 4/x ইজ ইকাল টু 0.224744871। তাহলে এটা যদি অনন্যক নিই, 1 ডিভাইডেড বাই 0.224744871, এটা নিই নি, দেন তার সাথে 4 দিয়ে গুণ করি, তাহলে এটা মোটামুটি কাছাকাছি আসছে। তাহলে এক্স ইজিক্যাল টু হবে এই জিনিসটা 0.227444871 ইন্টু 4, দ্যাট উইল বি 17.79 এত সেন্টিমিটার। কোন দিকে না 20 ইউনিটের বাম দিকে, 20 ইউনিটের বাম দিকে, বাম দিকে। এটা হচ্ছে অ্যান্সার, 17.78, আমার 79 এসছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কাছাকাছি চলে এসছে। আর আজকে লাস্ট প্রশ্ন, 12 নম্বরের প্রশ্ন। কি বলেছে একটু পড়ি। পরস্পরের সঙ্গে 2 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল পরিবাহী প্লেটের একটিতে 1800 ভোল্ট তড়িৎ বিভব দেওয়া হয়েছে, অন্য প্লেটটিকে পৃথিবীর সাথে যুক্ত করা হয়েছে। তাহলে একটাতে 1800 ভোল্ট, একটাতে 0 ভোল্ট, তাহলে বিভব পার্থক্যটা কত, 1800 মাইনাস 0 দ্যাট ইজ 1800, ঠিক। তাহলে বিভব পার্থক্য পেয়ে গেলাম, ডিস্টেন্স দিয়ে দিয়েছে। তাহলে প্লেট দুটির মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত, ঠিক আছে। দেখো 1800 ভোল্ট আর ওইদিকে 2 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার তো কাজে নেব না, আমরা যেটা নেব সেটা হচ্ছে মিডিল পয়েন্টের যে কোনো পয়েন্টে হোক না কেন, ওইটাকে আমরা 1 ধরবো না 2 ধরবো। দেখো এমনি একটা প্লেট আছে আর এরকম একটা প্লেট আছে, দুটো প্লেটকে আমরা একটাতে ধনাত্মক চার্জ দিয়েছি, একটাতে ঋণাত্মক চার্জ দিয়েছি, বা বলা ভালো এটাতে 1800 ভোল্ট, আর আরেকটা যে প্লেট আছে সেই প্লেটটাতে 0 ভোল্ট, এটা গ্রাউন্ডেড করা আছে, এটা কি আছে গ্রাউন্ডেড আছে, মানে এখানে ভোল্টেজটা কত না 0। তাহলে এদের মধ্যে ডেল্টা ভি কত, 1800 মাইনাস 0 মানে হচ্ছে 1800 ভোল্ট, তার ভোল্টেজ ডিফারেন্স পেয়ে গেলাম। আচ্ছা এত ভোল্ট, সেটাকে যদি 300 দিয়ে ভাগ করি, 1 ভোল্ট মানে হচ্ছে 300 স্ট্যাট ভোল্ট, তাহলে মানে এটাকে 300 দিয়ে, এটা কত নাম্বার, 12 নাম্বার,
ঠিক আছে, আমাদের দরকার কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, তাই তো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। ঠিক আছে, এখানে বিভবের অঙ্ক দিয়ে দিল, পারেও বাবা। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে কী হয়, ডিভি ডিএক্স, ডিভি বাই ডিএক্স, তাই তো। তাহলে ই হয় যেটা, সেটা হচ্ছে ডিভি ডিএক্স, ডিফারেন্সিয়েশন অফ পোটেন্সিয়াল উইথ রেসপেক্ট টু পজিশন, এটা হলো বিষয়। যাই হোক, আমাদের সেটা জানার বিষয় না। তাহলে এটা হচ্ছে ভোল্টেজ চেঞ্জ বা চেঞ্জ ইন ভোল্টেজ, ভোল্টেজ চেঞ্জ ডিভাইডেড বাই ডিস্টেন্স, এই জিনিসটা মাথায় রাখবে, দেখবে হয়ে যাবে। তারপরে বিভবে আরও ডিটেলসে জানবে। ভোল্টেজ চেঞ্জ কত, 1800 ভোল্ট, 1800 ভোল্ট ডিভাইডেড বাই, না এটাকে কী করতে হবে, ইয়েতে রাখতে হবে, সিজিএস আনতে হবে, তাহলে 1800 ইন্টু 300 করতে হবে, ঠিক, ডিভাইডেড বাই ডিস্টেন্স, ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা হচ্ছে 2, কিন্তু এটা তো ম্যাচ করছে না, তাহলে 2 দিয়ে করলে 150, তাহলে 1 2 3, ঠিক আছে। আর এখানে তোমাদের হচ্ছে কত, 18 15 হচ্ছে 18 5 90 আর 180, তাহলে 8 8 16 17 270 হচ্ছে, এমনি আসছে যে 18 15 8 5 40 4, 8 5 40 4, 8 5 13 13 4 17 7, অর্থাৎ 1 1 1 1 2, ঠিকই তো করেছি। এটা 300 দিয়ে ভাগ হবে, এটা 300 দিয়ে ভাগ হবে, ভেরি সরি, এটা ভেরি সরি, 300 দিয়ে ভাগ হবে, কি করছিলাম আমি, এটা হলে 900 আর 300 দিয়ে করলে 3, মানে 3 হচ্ছে অ্যান্সার, 3 ডাইন পার স্ট্যাট কুলম্ব, এটা হচ্ছে অ্যান্সার। সিজিএসে করতে হবে, 300 দিয়ে ভাগ হবে, 300 দিয়ে ভাগ হবে। বা আমরা দেখে নিতে পারি, দেখো একটা জিনিস দেখে নিতে পারি, দেখো ভোল্টেজ মানে আমরা জানি, বা বিভব মানে জানি যে ওয়ার্ক ডান ডিভাইডেড বাই চার্জ, ওয়ার্ক ডান ডিভাইডেড বাই চার্জ। এখন যদি বলি 1 ভোল্টেজ মানে 1 ভোল্ট মানে হচ্ছে 1 জুল ডিভাইডেড বাই 1 কুলম্ব, সেটার থেকে 10⁷ আর্ক ডিভাইডেড বাই 1 কুলম্ব মানে হচ্ছে 3 × 10⁹ ESU। এবারে আর্ক পার ESU, এটাই তো হচ্ছে স্ট্যাট ভোল্ট, এটা কেটে গেল, মানে এখানে 10⁻² মানে 100 পড়ে থাকছে, মানে 300টা ভোল্ট সমান হচ্ছে একটা স্ট্যাট ভোল্ট, এটা আমরা পেলাম। তাহলে এখানে কটা ভোল্ট, মানে হচ্ছে 1800 ভোল্ট, মানে 6টা স্ট্যাট ভোল্ট, সিজিএসে করে নিলাম। আর এটা হচ্ছে ভোল্টেজ চেঞ্জ ডিভাইডেড বাই আধান, ভোল্টেজ চেঞ্জ হলো 6, আধান কত, সরি ডিস্টেন্স কত 2, তাহলে কেটে কুটে 3, এদিক দিয়েও আসছে ডাইন পার স্ট্যাট কুলম্ব, যে দিক দিয়ে দেখবে ওটার কনভার্সনটাও দেখিয়ে দিলাম, ওইখানে 300 গুণ করে ফেলেছিলাম, সেটা 300 ভাগ হবে, ঠিক, বোঝা গেল। এখানে আমাদের 1 থেকে 12 প্রশ্ন, প্রথম 12টা প্রশ্ন প্রথম পার্ট নিয়ে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা 13 থেকে 24 পরের পার্ট নিয়ে আলোচনা করব। পড়াশোনা করতে থাকো, অল দ্য ভেরি বেস্ট ফ্রম আওয়ার বিলাভড অ্যান্ড লিটল ফ্যামিলি টুইন ফিজিক্স। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।